নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। যারা নতুন দেখছেন তাদেরকেও স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আর যারা আমার নিয়মিত দর্শক, যারা প্রতিনিয়ত ফিডব্যাক দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওগুলো একটার পর একটা নিয়ে আসছি আপনাদের জন্য, যদি আপনাদের উপকারে লাগে, সেখানেই কিন্তু আমার সার্থকতা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু দুর্দান্ত কিছু কৌশল আপনাদের সামনে নিয়ে আসছি। ইংরেজি বিষয়, অর্থাৎ টেটের ইংরেজি বিষয়ে যে 30টা নম্বর থাকছে, সেখানে কিন্তু 20-25 নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না, যদি আমরা এই কৌশলগুলো বা এই টিপস আর ট্রিক্সগুলো যদি ঠিকঠাক ফলো করতে পারি। আনসিন প্যাসেজ, প্রত্যেকটা টেটের প্রশ্ন ইংরেজিতে বিশেষ করে দুটো আনসিন প্যাসেজ থাকে। আমরা যদি টেটের প্রশ্নগুলো একটু অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো দুটো আনসিন প্যাসেজ থাকছে এবং তাতে কিন্তু 20 থেকে 25 নম্বর থাকছে। 4 পেডাগজি থেকে, অর্থাৎ ইংলিশেরই পেডাগজি থেকে 4 থেকে 6 নম্বর থাকছে। তাহলে সেই আনসিন প্যাসেজগুলো যদি আমরা এই ট্রিক্সগুলো ফলো করি তাহলে কিন্তু খুব সহজেই সেই নাম্বারটা আমরা পেয়ে যাব। এবং ইংরেজির যে একটা বিশাল সিলেবাস, সেইখানে না ঢুকেও কিন্তু খুব সহজে, মানে স্মার্টলি যদি আমরা এই অ্যাপ্রোচটা রাখি ইংরেজি পড়ার বিষয়টায়, তাহলে এই দুটো সেক্টর নিয়ে একটুখানি কালচার করলেই কিন্তু ইংরেজিতে অ্যাবাভ 20 মার্কস পাওয়া কোনো কঠিন বিষয়ই নয়। চলুন দেখে নিই ট্রিক্সগুলো কি। প্রথমে জেনে নিই যে নাম্বার, অর্থাৎ কত নাম্বারের প্রশ্নটা আসে। দুটো আনসিন প্যাসেজ আসে, দুটো, তাতে 20 থেকে 25 নাম্বার কিন্তু থাকছেই। আর থাকে পেডাগজি, যেটা আমি শুরুতে বললাম। আর আমাদের একটা স্ট্র্যাটেজি নিতে হবে যে ঠিক কিভাবে আমরা আনসিন প্যাসেজটা সলভ করব। তবে এই প্রসঙ্গে বলি যে গত রবিবার, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি যে পরীক্ষাটা হলো টেটের, স্পেশাল এডুকেটরদের জন্য যে টেটটা হলো, সেটাই কিন্তু আজকে আমরা একটা রেফারেন্স হিসেবে নেব। সেখান থেকে একটা প্যাসেজ নেব, সেই প্যাসেজটা কিভাবে সলভ করছি, কোন কৌশলে সলভ করছি, সেইটাই কিন্তু আজকে আমাদের ভিডিওর মূল বিষয় এবং সেই পদ্ধতিটাই কিন্তু আমরা এক্সাম হলে অ্যাপ্লাই করব। প্রথমে যে ট্রিক্সগুলোর কথা বলছি, সেখানে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রশ্নটা যখন আমরা পাচ্ছি, সেই প্রশ্নে প্রথমেই কিন্তু আমরা আনসিন প্যাসেজটা পড়া শুরু করব না। প্রথমে আমরা চলে যাব গ্রামারটাকে সলভ করতে, কারণ গ্রামার এমন একটা বিষয় যেটাতে কিন্তু কোনো রকম আলাদাভাবে টেক্সট পড়ার দরকার হয় না। তাহলে গ্রামারটা আমরা সলভ করে নিলাম, তারপরে আমরা চলে যাব টেক্সটে, অর্থাৎ যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটায় কিভাবে পড়বো, সেই পড়ার কৌশলটা জানার আগে আমাদেরকে আরেকটা বিষয় জেনে নিতে হবে যে ঠিক কত ধরনের প্রশ্ন সেই আনসিন প্যাসেজটা থেকে আসছে। আমি যতগুলো প্রশ্ন বা বিগত যে বছরগুলোর প্রশ্ন এসেছে সেগুলো অ্যানালিসিস করে দেখলাম যে মোটামুটি 6 রকমের টাইপ কিন্তু সেখানে রয়েছে। দেখুন, প্রথমে যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাকচুয়াল, অর্থাৎ ডাইরেক্ট। মানে ফ্যাকচুয়াল ডাইরেক্ট মানে যে আনসিন প্যাসেজটা রয়েছে সেখান থেকে সরাসরি প্রশ্ন আসছে। যেমন ধরুন, আপনাদের স্ক্রিনে যে টেক্সট যে প্যাসেজটা দেখাচ্ছি, গত রবিবারের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষায় কিন্তু এসেছিল। দুটো অ্যানসিন এসেছিল, তার মধ্যে থেকে একটা প্যাসেজ আজকে আমরা রেফারেন্স হিসেবে নেব এবং সেটা কিভাবে সলভ করছি সেটা দেখুন। যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন অত্যন্ত বড় একটা প্যাসেজ, তার মূল বিষয়টা আমি বলছি। এটা মূলত ভারতে নারীর উন্নয়ন, নারীরা যে কিভাবে ভারতীয় অর্থনীতিতে কন্ট্রিবিউট করছেন, উইমেন এম্পাওয়ারমেন্ট, তার উপরে কিন্তু এই প্যাসেজটা। আর হচ্ছে স্টার্ট আপ ইন্ডাস্ট্রি, কিভাবে 2016 সালের পর থেকে এই স্টার্ট আপ বিষয়টা গেম চেঞ্জার হয়ে উঠলো এবং নারীদের ভূমিকা ভারতীয় অর্থনীতিকে কিভাবে আরও বেশি উন্নয়নের জায়গায় নিয়ে যাচ্ছে সেটাই কিন্তু এখানে রয়েছে। আর এখানে দুটো কেস স্টাডি দিয়েছে, দুজন মহিলা, নিহারিকা ভার্গব আর রাধিকা লাখোটিয়া। এই দুজনের ওপর বেস করে কিন্তু এই যে প্যাসেজটা সেটা রয়েছে। প্রথম অ্যাপ্রোচ আমি কি বললাম, প্রথম অ্যাপ্রোচ আমরা প্রশ্নটা পড়ব, অর্থাৎ যে আনসিনের প্রশ্নটা আছে। প্রথম প্রশ্ন নাম্বার 61, আমরা প্রথমে প্যাসেজে যাবো না, প্রথমে প্রশ্ন করব, হোয়াট ইজ দ্য কি অবজেক্টিভ অফ নিহারিকা ভার্গবস এন্টারপ্রাইজ। খুব ভালোভাবে বুঝতে হবে কি অবজেক্টিভ। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমার প্রথম কাজ হবে এই যে কি অবজেক্টিভ, এই কথাটা কি অবজেক্টিভ বিষয়টা, এই যে কি অবজেক্টিভ, এই কথাটাই কিন্তু আমাকে স্ট্রেস দিতে হবে এবং আমাকে প্যাসেজে খুঁজতে হবে এই কি অবজেক্টিভ রিলেটেড কোনো ওয়ার্ড আমি পাচ্ছি কিনা। সবসময় আমার চোখটা কিন্তু স্ক্যান করবে। আর ঠিক এখানেই কিন্তু একটা ট্রিক চলে আসছে, এই স্ক্যান করার সময় কিন্তু আমাকে সেই ওয়ার্ডটাকে মার্ক করতে হবে। তাহলে আমি যখন কি অবজেক্ট খুঁজবো তখন কিন্তু খুঁজে পেয়ে যাব যে প্রাইমারি গোল। দেখুন, in 2019, Niharika Bhargava established the Little Farm Company with the primary goal of reviving India's rich condiment heritage by offering preservative-free alternatives. তাহলে এই জায়গাতে কিন্তু আমরা প্রাইমারি গোল বলে একটা কথা পেয়ে গেলাম।
যেটা সরাসরি কিন্তু এই অবজেক্টিভ কথার প্রায় সমগোত্রীয় বলা যেতে পারে। তাহলে কি অবজেক্টিভ কি, সেটা কিন্তু উত্তরটা আমরা অনায়াসে বের করে নিতে পারবো, কারণ চোখ তো আমার স্ক্যান করছে এবং সমগোত্রীয় শব্দগুলো খুঁজছে। তাহলে এখানে নাম্বার বিটাকে আমি কিন্তু চোখ বন্ধ করে সঠিক উত্তর হিসেবে বেছে নিতে পারবো। রিভাইভিং ইন্ডিয়াস কন্ডিমেন্ট হেরিটেজ থ্রু প্রিজারভেটিভ ফ্রি অল্টারনেটিভস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন অ্যাপ্রোচটা। পরের প্রশ্নটা দেখুন, নাম্বার 62, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মেনশনড অ্যাজ পার্ট অফ স্টার্ট আপ ইন্ডিয়াজ ইনিশিয়েটিভস। মানে নিচের যে অপশানগুলো রয়েছে সেখানে কোনটা ইজ নট মেনশনড অ্যাজ আ পার্ট অফ দ্য ইনিশিয়েটিভস। তাহলে এই ইজ নট, অর্থাৎ এটাও কিন্তু একটা টাইপ, এটাও একটা টাইপ যে এই নেগেটিভ সেন্সে নট, এক্সেপ্ট, এই জাতীয় প্রশ্নগুলোতে আমাদেরকে কিভাবে সলভ করতে হচ্ছে। এবং এই ধরনের প্রশ্নই কিন্তু বেশি আসবে এই কারণে যে আমরা কিন্তু তাড়াহুড়োয় বা এক্সামিনেশন হলের একটা টেনশন কাজ যখন করবে তখন এই নট, এক্সেপ্ট এই ধরনের ছোটো ছোটো কথাগুলো কিন্তু ইগনোর করে যাবো, যার ফলে কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারবো না এবং ভুল উত্তরটাকে মার্ক করে চলে আসবো। এখানে দেখুন স্টার্ট আপ ইন্ডিয়াজ ইনিশিয়েটিভ, তাহলে এই কথাটা আমি যখন খুঁজবো মানে ফরেন ইনভেস্টমেন্ট, সিড ফান্ড স্কিম, স্টেট লেভেল ওয়ার্কশপস ফর ওমেন, সুপার স্ট্রি পডকাস্ট, মোট যে 4টে অপশান, সেই 4টে অপশানই কিন্তু এখানে আমাকে দেখে নিতে হবে এবং দেখতে হবে যে 4টে অপশানের মধ্যে কোন অপশানগুলো আছে সরাসরি পাচ্ছি। এখানে দেখুন প্রোভাইডিং ফর ফিনান্সিয়াল ইনক্লুশন থ্রু অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস অ্যান্ড স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম। এখানে কিন্তু স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম আমরা পেয়ে গেলাম একটা অপশানের মধ্যে, কিন্তু আমাদের খুঁজতে হবে কোনটা নেই। তারপরটা দেখুন সুপার স্ট্রি পডকাস্ট, এই কথাটাও কিন্তু পেয়ে গেলাম। তারপর দেখুন স্টেট লেভেল ওয়ার্কশপ, এই কথাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট ফান্ড ফর ওমেন এটা কিন্তু প্যাসেজে কোথাও আমরা পাবো না। তাহলে প্যাসেজটা যখন আমি পড়বো তখন আমাকে প্রশ্নটা পড়া কতটা জরুরি নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে কিওয়ার্ডটা দেখলাম, প্রশ্নের কিওয়ার্ডটা দেখলাম, তারপর প্যাসেজটা যখন পড়ছি প্যাসেজটা আমি স্ক্যান করার মানসিকতা নিয়ে পড়ছি, পুরো স্ক্যান করছি। তারপর প্যাসেজের পুরো বিষয়টাকে স্কিম করছি, মানে ছোট করে নিচ্ছি, নিজের মতো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করছি। এবং সেম ওয়ার্ডগুলো কিন্তু সবসময় আমার মাথায় ঘুরবে যে আমাকে প্রশ্নে কোন ওয়ার্ডগুলো চাইছে। তাহলে আমি যখন দেখব যে এই 3টে অপশান আমি পেয়ে গেলাম আর 4 নম্বর অপশানটা পাচ্ছি না, তাহলে ওটাই হবে উত্তর, কারণ এটা হচ্ছে সেই টাইপের প্রশ্ন যেখানে নট বা এক্সেপ্ট জাতীয় থাকে। নাম্বার 63, হুইচ লাইন বেস্ট এক্সপ্লেইনস দ্য কি থিম অফ দ্য প্যাসেজ। এই থিমটা বের করা কিন্তু একটা স্ট্রিক আছে। এক্ষেত্রে থিম যখনই আমি দেখবো প্রশ্নে আমাকে থিমটা চেয়েছে তখন কিন্তু আমি পুরো প্যাসেজ পড়বো না, আমি সবসময় সেই প্যাসেজের ওপরের দিকটা এবং একদম শেষের প্যারাটা পড়বো। এটা খুব ভালোভাবে জেনে নিন। এর ফলে একটা কিন্তু মোটামুটি ইন্ট্রোডাকশন আর যে কনক্লুশন সেখান থেকেই কিন্তু আমরা মোটামুটি থিমটা জেনে যাব। আর একটা বিষয় আমাদের মাথায় থাকবে যে এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য যেগুলো কিন্তু খুব স্পেসিফিকভাবে হচ্ছে, সার্বিক বিষয়টার সাথে কোনো সাযুজ্য নেই, সেই সমস্ত বাক্যগুলো আমরা কিন্তু ইগনোর করব। বা এমন কোনো বাক্য যেগুলো অনেক ব্রডার আসপেক্টে বলছে কিন্তু আমাদের কনটেক্সট অর্থাৎ যে প্যাসেজ সেটার মিনিংয়ের সাথে কোনো মিল নেই, সেটাও কিন্তু আমরা সরিয়ে দেবো। তাহলে প্রথম এবং শেষ প্যারাটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের মেন থিমটা বোঝার জন্য। টাইপ 3তে মেন থিম বিষয়টা নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে খুব সহজে কিভাবে এত বড় একটা প্যাসেজের মূল বিষয়টা বুঝে যাব। আপনারা অবশ্যই কিন্তু এগুলো নোট করে নেবেন বা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এর পরের প্রশ্নটা দেখুন, পেডাগজি এবং এই আনসিন প্যাসেজের বিষয়বস্তুকে মিলিয়ে নিয়ে একটা প্রশ্ন দিয়েছে, খুব ইন্টারেস্টিং এবং খুব ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন। হুইচ পার্টিকুলার অ্যাপ্রোচ টু লার্নিং ইজ সাপোর্টেড বাই দিস প্যাসেজ? এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, রোট মেমোরাইজিং, অডিও লিঙ্গুয়াল মেথড। তাহলে এটা কিন্তু পেডাগজিরও একটা পার্ট হয়ে যাচ্ছে। এখানে দেখুন প্যাসেজে একটা জায়গা আমরা খুঁজে পাচ্ছি যে ইন 2019 নিহারিকা ভার্গবা, সিমিলারলি ইন কলকাতা রাধিকা লাখোটিয়া। তাহলে প্যাসেজে কিন্তু দুজন মানুষের উদাহরণ দিয়েছে এবং তাদের সাকসেস স্টোরিজ কিন্তু এখানে বলা হয়েছে। এখানে তাদের বাস্তব জীবনের উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে যে তাদের লাইফ স্ট্রাগলটা কি, তাদের লাইফ স্টোরিটা কিন্তু আমাদের কিছু শেখাচ্ছে। থেকে বড় কথা হচ্ছে এটা একটা রিয়েল এক্সাম্পল। তাহলে রিয়েল এক্সাম্পল, কেস স্টাডি, এই ধরনের বিষয়গুলো যখন আসে তখন কিন্তু অভিজ্ঞতা থেকে শেখা, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, নাম্বার এ এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, অর্থাৎ অভিজ্ঞতা থেকে শেখা বিষয়টাই কিন্তু আমাদের প্রথম মাথায় আসে। তাহলে এই মেসেজটা কিন্তু আমাদের এই প্যাসেজ থেকে আমরা পাচ্ছি। আর বাকি যে অপশনগুলো সেটা কেন হবে না? ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ রিপিটেটিভ অ্যাপ্রোচ, যেটা বারবার আমরা প্র্যাকটিস করি, বারবার
বারবার করতে 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 আমরা সেই লক্ষ্যে পৌঁছই। সেটা হচ্ছে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস মেথড। রোট মেমোরাইজেশন মানে মুখস্থ করা, না বুঝে কাজ করা, না বুঝে মুখস্থ করে, কিন্তু এখানে তো তার সাথে কোনো দূর দূরান্তেও মিল নেই। আর অডিও লিঙ্গুয়াল মেথড, এটা সম্পূর্ণ একটা ভিন্ন অ্যাপ্রোচ, এটা ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা কার্যকরী পদ্ধতি। তাহলে এখানে আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে এখানে সঠিক উত্তরটা হবে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। 66, হুইচ অ্যাপ্রোচ ডাজ দ্য উইং প্রোগ্রাম অ্যাডাপ্ট টু প্রমোট ক্যাপাসিটি বিল্ডিং ফর এন্টারপ্রাইজ? হুইচ অ্যাপ্রোচ, এখানে দেখুন উইং একটা নাম, কিন্তু আমরা অ্যাব্রিভিয়েশন কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে যখনই এই ধরনের অ্যাব্রিভিয়েশন আমরা দেখতে পাবো, তখন এই যে উইং, NASA, এই ধরনের নাম যখন আমরা দেখতে পাবো, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের চোখ স্ক্যান করা শুরু করে দেবে আপনার প্যাসেজকে, যে ধরনের নাম আমরা কোথায় কোথায় পাচ্ছি, এবং সাথে সাথে সেগুলো আন্ডারলাইন করা শুরু হয়ে যাবে। তাহলে যখন আমরা শুরু করব চোখ দিয়ে স্ক্যান করা প্যাসেজটা, তখন হঠাৎ করে কিন্তু আমাদের চোখে পড়বে দ্য ওমেন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম উইং অ্যাডাপ্টস টু ট্রিকল ডাউন অ্যাপ্রোচ টু প্রমোট ক্যাপাসিটি বিল্ডিং ফর এন্টারপ্রাইজেস। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে এই ধরনের প্রপার নাউন এবং অ্যাব্রিভিয়েশন যখন আমাদের প্রশ্নে থাকবে, এবং তখন সেই প্রশ্নের অ্যাব্রিভিয়েশনটা যখন আমাদের মাথায় সেট হয়ে যাবে, এবং তখন আমাদের নিজের এই চোখের মধ্যে যে স্ক্যানারটা বসানো আছে, সেটা দিয়ে যখন প্যাসেজটা আমরা সার্চ করব, অটোমেটিক চোখটা কিন্তু আটকে যাবে সেই প্যাসেজে, এবং স্বভাবতই নাম্বার সি সঠিক উত্তর। এটা আমরা অনায়াসেই করে দিতে পারবো। নাম্বার 68, এখানে মাঝে মাঝে কিছু গ্রামারের প্রশ্ন আছে, সেই গ্রামারের দিকে এখন যাচ্ছি না, কারণ এটা একটা সেপারেট ভিডিও হচ্ছে শুধুমাত্র আনসিনকে টার্গেট করে, কারণ আনসিনে যেহেতু 90% মার্কস ক্যারি করার সম্ভাবনা আছে, তাই গ্রামারের বিষয়টা এবং পেডাগজিটা নিয়ে সেপারেট আরেকটা ভিডিও হবে এরপরে। নাম্বার 68, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ন্যাশনাল স্টার্ট আপ অ্যাওয়ার্ডস? ন্যাশনাল স্টার্ট আপ অ্যাওয়ার্ডসের ফাংশনটা কি, তাদের কাজটা কি? অর্থাৎ ন্যাশনাল স্টার্ট আপ অ্যাওয়ার্ড, NSA, এটাও কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন। তাহলে এই NSA যখন আমরা দেখে নিলাম, তখন কিন্তু আমরা স্ক্যান করা শুরু করবো এইভাবে, যে প্যাসেজটা সেটা কিন্তু যখন আমরা বারবার চোখ বোলাচ্ছি, অলরেডি 4-5টা কোয়েশ্চেনের আমরা আনসার করে ফেলেছি, তখন অলরেডি কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে গেছে আমাদের চোখটা। NSA যখন দেখবো, তখন হঠাৎ করে কিন্তু চোখ আটকাবে ঠিক এই জায়গাটায়। দ্য ন্যাশনাল স্টার্ট আপ অ্যাওয়ার্ডস হ্যাজ ক্লিয়ারলি ডিমার্কেটেড 20 সেক্টরস ইন হুইচ টু রিকগনাইজ অ্যান্ড প্রমোট ইন্ডিয়া স্টার্টআপস, অর্থাৎ টু অর্গানাইজ অ্যান্ড প্রমোট স্টার্টআপস ওভার 20 সেক্টরস। ঠিক হুবহু ম্যাচ কিন্তু হয়ে যাচ্ছে প্যাসেজের সাথে। তাহলে এর আগের যে প্রশ্নটা সলভ করলাম, উইং, WING, আর এখানে NSA, দুটো কিন্তু ঠিক একই পদ্ধতিতে আমরা সলভ করতে পারবো। এবার আসি টাইম ম্যানেজমেন্ট। আমাদের 30 নম্বর ইংলিশে, তার মানে আমি এই অংশের জন্য 30 মিনিট কিন্তু বরাদ্দ রাখবো, অনলি 30 মিনিটস। 30 মিনিটের মধ্যে কিন্তু এই যাবতীয় প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। তাই মোটামুটি প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি বুঝে নিতে 2 মিনিট মতো আমরা বরাদ্দ রাখবো। 2 মিনিটের মধ্যে প্রশ্নগুলো তাড়াতাড়ি আমাদের চোখটা স্ক্যান করে নিতে হবে চোখ দিয়ে। প্রথমে প্রশ্নটা করে নিলাম, তারপরে আমরা কোথায় চলে যাব? গ্রামার। এর আগেও আমি বলেছিলাম, তারপরে আমরা চলে যাব গ্রামারের প্রশ্ন সলভ করতে। আমরা কিন্তু কখনোই প্রথমেই প্রশ্ন সলভ করতে সময় দেব না, প্রথমে প্রশ্নগুলো পড়ে নিলাম আনসিন প্যাসেজের, তারপরে চলে যাব গ্রামারের সব কটা প্রশ্ন সলভ হয়ে গেল। তারপর আসবো আনসিনের টেক্সটায়, প্যাসেজটায়, এবং তখন আমি শুরু করলাম স্ক্যান করা আমার চোখ দিয়ে, এবং স্কিম অর্থাৎ সারাংশ বের করা। বিষয়টা বুঝতে হবে যে কি বলতে চাইছে, থিমটা কি, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। এবং এই যে গ্রামার করব, গ্রামারের জন্য খুব বেশি সময় রাখলে চলবে না, অনলি 4 মিনিট। গ্রামারে খুব বেশি সময় লাগে না, গ্রামার আমাদের জানা আছে, সেটা নিয়ে আলাদা ভিডিও তো অবশ্যই হবে, তবে যেহেতু এটা আগে থেকে জানা বিষয়, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই গ্রামারগুলো হয়ে যাবে। তারপরে চলে আসলাম আনসিন টেক্সটায় স্ক্যান করা। মোটামুটিভাবে যেহেতু এটা একটা বড় প্যাসেজ দেওয়া হয়, দুটোই বড় প্যাসেজ, একটা না দুটো বড় প্যাসেজ দেওয়া হয়, সেহেতু মোটামুটি 10 থেকে 15 মিনিট কিন্তু আমাদেরকে বরাদ্দ রাখতে হবে এর জন্যে। 10 থেকে 15 মিনিট আমরা টোটাল বিষয়টা খুব ভালোভাবে স্ক্যান করব, এবং সেটাকে স্কিম করে নিজের ইন ব্রিফ সেটা সারসংক্ষেপটা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং সারসংক্ষেপের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ফার্স্ট প্যারা আর লাস্ট প্যারাটা খুব ভালোভাবে পড়তে হবে, আগেই পড়ে নেবো এটা। আর এবং এই পড়ার সময় আমাদের কি মাথায় ঘুরবে, প্রশ্নগুলোর কোন অংশটা, কিওয়ার্ডগুলো। তাহলে আর কি থাকলো, আর সবশেষে যে বিষয়টা থাকলো সেটা হচ্ছে OMR-এ সঠিকভাবে মার্ক করা এবং সেটাকে রিভিউ করা।
আমি মার্ক করে সাথে সাথে আনসার হয়ে গেলে কিন্তু উত্তর দিয়ে দেবো না এক্সামিনারের কাছে। আমাকে কিন্তু প্রত্যেকটা ভালোভাবে রিভিউ করতে হবে। তাহলে এটা গেল মোটামুটি আমাদের অ্যাপ্রোচ। তাহলে এই ওভারঅল বিষয়টা নিশ্চয়ই বোঝা গেল। আর দুটো বিষয় আমি বলবো যেটা আমরা এক্সামিনেশন হলে করব না, মানে ইংলিশের বিশেষ করে এই আনসিন প্যাসেজ সলভ করার সময় নিজের চিন্তাভাবনা থেকে উত্তর কিন্তু সলভ করবো না, নিজের জেনারেল নলেজ থেকে। মানে এই প্রশ্নের উত্তরটা পড়ে আমার এই উত্তরটা হতে পারে, এই প্রশ্নটা পড়ে এটা হতে পারে এই উত্তর, এরকম কিন্তু অ্যাপ্রোচ আমরা নেব না। সবসময় এই পার্টিকুলার যে আমি 6টা টাইপ বললাম সেই টাইপটা কিন্তু ফলো করে আমাদেরকে চলতে হবে। কারণ এই 6 ধরনের প্রশ্নই কিন্তু আমাদের আসে, আর প্যাসেজগুলোকে আমরা ঠিক এইভাবে কিন্তু অ্যানালাইজ করব। তাহলে কিন্তু আনসিন প্যাসেজ সলভ করা এমন কোনো বড় বিষয় না, এবং 100% আমি নিশ্চিত আনসিন প্যাসেজ থেকে 20 থেকে 25 নম্বর আমরা অনায়াসে স্কোর করতে পারবো। এই ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর কি বই পড়বেন, কিভাবে পড়বেন, অন্যান্য বিষয়ের যাবতীয় ভিডিও কিন্তু প্লে লিস্ট করা রয়েছে, সেগুলো চাইলে দেখে আসতে পারেন। আগামী দিনে নতুন নতুন টপিক নিয়ে কিন্তু আসছে ভিডিও। তার পাশাপাশি এখন যে সিরিজটা চলছে সেটা রিসেন্ট যে টেটটা ওয়েস্ট বেঙ্গলের WB টেট যেটা হয়ে গেল গত রবিবার 22শে ফেব্রুয়ারি, সেটাকে রেফারেন্স হিসেবে ধরে নিয়ে কিন্তু আমরা করছি। আজকে যেমন ইংরেজি আনসিনটা করলাম, পরবর্তীতে অন্যান্য টপিকগুলো একটার পর একটা আসতে থাকে। তাহলে বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কোনো রকম হতাশা দুর্ভাবনা কিছুই রাখবেন না মনের মধ্যে। কারণ আমি কথা দিচ্ছি সমস্ত বিষয়টা, পুরো সিলেবাসটা একদম সহজ করে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা শুধু পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।